আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ খুবই ঘটনাবহুল একটা সময় পার করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ২.৫ মাস অতিক্রান্ত হলো এবং সংসদের প্রথম অধিবেশন গতকাল শেষ হয়েছে। এই ভিডিওতে আমি মূলত প্রথম অধিবেশনটা আসলে আমি কেমন দেখেছি সেটার একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। এটা বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রমী সংসদ। আমরা যেটা দেখছি যে প্রথমবারের মতো জামাত প্রধান বিরোধী দলের আসনে বসেছে এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় শক্তিগুলোর একটি আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব এই সংসদে নেই এবং বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি ওইভাবে নিষিদ্ধ রয়েছে। অন্যদিকে এনসিপি জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক দল, তারা দল গঠনের অল্প দিনের মধ্যেই মোটামুটি একটা সফলতা পেয়েছে এবং সংসদে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। প্রথম অধিবেশনটা কেমন ছিল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলব যে খুবই প্রাণবন্ত একটা অধিবেশন আমরা দেখেছি এবং যেটা দেখা যাচ্ছে যে তেমন কোনো অঘটন এই অধিবেশনে ঘটেনি। অ্যা স সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে টুকটাক উত্তেজনা হয়েছে, কিন্তু একে অন্যের প্রতি এক ধরনের শ্রদ্ধাশীল তারা ছিলেন। সংসদ নেতার কথা যদি আমি বলি, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এরই মধ্যে একটা ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছেন বা গড়ে তুলেছেন। আমরা যেটা দেখি যে তিনি সাধারণ চলাফেরা করছেন, ভিআইপি ওইভাবে প্রটোকল নিচ্ছেন না। তার যে সঠিক সময়ে অফিসে যাওয়া এবং নিয়মানুবর্তিতা, এগুলোর নানা রকম প্রশংসা হচ্ছে। সংসদে তিনি অনেক সময় চুপ ছিলেন, সেটার সমালোচনা আছে। কিন্তু আমরা যেটা দেখি যে শেষ দিন তিনি খুবই প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন এবং একটা জাতীয় ঐক্যের ধারণা আমাদের সামনে হাজির করেছেন। অন্যদিকে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সংসদের পুরো অধিবেশনে সরব ছিলেন এবং প্রায় প্রতিদিনই তিনি আসলে কথা বলেছেন। আমার তো ধারণা বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দলের নেতা এতটা সক্রিয় ছিলেন না। কিন্তু যেটা হচ্ছে যে জামাত দল হিসেবে খুব ভালো কোনো পারফরম্যান্স এই অধিবেশনে করতে পেরেছে বলে আমি মনে করি না। দলটির যারা এমপি নির্বাচিত হয়েছেন প্রায় সবাই নতুন। এটা একটা বড় কারণ হতে পারে এ ব্যাপারে এবং খুব সম্ভবত যত দিন যাবে তত তারা সংসদে আরো সক্রিয় হবেন। অন্যদিকে জামাতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা যাকে মনে করা হয় ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি অসুস্থ ছিলেন। যে কারণে অধিবেশনে সেভাবে যোগ দিতে পারেননি, এটাও হয়তো জামাতকে ভুগিয়েছে। অন্যদিকে তরুণ যে নেতাদের রাজনৈতিক দল এনসিপির নেতারা, আমি যেটা বলব যে ভালো ভূমিকা রেখেছেন সংসদে। নাহিদ ইসলাম, হাসনাত এবং আক্তার, আমরা যেটা দেখি যে সংসদে খুবই সক্রিয় ছিলেন এবং শেষ দিনে নাহিদ ইসলামের বক্তব্য তো আসলে খুবই প্রশংসিত হয়েছে। এটা গেল একটা দিক। আরেকটা দিক আসলে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমরা যেটা দেখি যে ইন্টারিমের আমলে বেশ কিছু বড় সংস্কারমূলক আইন পাস হয়েছে। বিচার বিভাগ সংক্রান্ত ২ টো আইন, গুম সংক্রান্ত আইন, মানবাধিকার কমিশন সংক্রান্ত আইন। আমরা যেটা দেখি যে বর্তমান সরকার এই গুরুত্বপূর্ণ আইনগুলোর কোনোটিই পাস করেনি এবং তারা আসলে বাংলাদেশের জনগণের যে একটা পরিবর্তনের বড় আকাঙ্ক্ষা, আমি মনে করি যে এই আইন পাস না করার মাধ্যমে সে আকাঙ্ক্ষাকে তারা অনেকটা হত্যা করেছে। যদিও তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে এসব আইন তারা আরো কি বলা হয় পূর্ণাঙ্গ রূপে বা কিছুটা পরিবর্তিত রূপে সংসদে উপস্থাপন করবে এবং পাস করবে। যতদিন পর্যন্ত এটা না হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমার কথা যদি বলি এক ধরনের হতাশার মধ্যেই আমার সময়টা কাটবে। আরেকটা যেটা খুবই দুঃখজনক বক্তব্য কাল আমরা শুনলাম সালাউদ্দিন আহমেদের মুখে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সংসদে আসলে সবচেয়ে আমি বলবো যে সরকারি দলের পক্ষে সবচেয়ে সরব ব্যক্তি এবং তিনি বলেনও চমৎকার, তার একাডেমিক ক্যারিয়ারও চমৎকার, আমলা ছিলেন এবং বিএনপিতে তার অবদানও অনেক। আমরা যেটা দেখি যে অনেকটা তিনি সংসদের সংসদীয় সরকারি দলের যে উপনেতা সেটার ভূমিকা রাখছেন। তো সালাউদ্দিন সাহেব যেটা বললেন গতকাল, এটার মানে যদি আমি বুঝি যে তারা আসলে জুলাই সনদে স্বাক্ষর করতে চাননি। সরকার এই উসিলায় নির্বাচন যদি না দেয় এই ভয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা আসলে জনগণের সঙ্গে একটা প্রতারণাই হলো বলা যায় এবং আমি যেটা বলতে পারি যে জনগণকে এক ধরনের বোকা বানানো, এটা আসলে আমাদের কারোই উচিত হবে না। অন্যদিকে বিএনপি নেতাদের আমি যদি বক্তব্য দেখি সংসদে, তাদের কয়েকটা প্যাটার্ন আছে। একটা ফজলুর রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সুলতান সালাউদ্দিন টুকু, এরা আমি যেটা দেখেছি যে মুক্তিযুদ্ধকে তারা এখনো খুবই গুরুত্ব দিচ্ছেন। মুক্তিযুদ্ধ অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি যেটা বলছিলাম যে তারা সেই ইস্যুটা বারবার সামনে এনেছেন এবং জামাতের বিরুদ্ধে খুবই সরব তারা। অন্যদিকে আশরাফ উদ্দিন নিজান, আরো ২-১ জন
এর বক্তব্য শুনে যেটা মনে হয়েছে, তারা জামাতের প্রতি এক ধরনের সহানুভূতিশীল এবং তারা ঐক্যের রাজনীতির পক্ষে। অন্যদিকে আমার নিজের খুবই পছন্দের একজন মানুষ ব্যারিস্টার নওশাদ জমির, তিনি সংসদে এই অধিবেশনে খুবই ভালো ভূমিকা রেখেছেন। একটা যেটা আমরা দেখলাম যে গুম আইন যখন বাতিল হয় সেটার ব্যাপারে তিনি এক ধরনের আপত্তি জানিয়েছেন এবং তার যে বক্তব্য সেখানে তিনি একটা কথা বলেছেন সংসদ অধিবেশনের বক্তব্যে, যে ২, ৩ বা ৪ বারের বেশি আমাদের এমপিও হওয়া উচিত নয়। আরেকটা খুবই ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন যে বাংলাদেশের সংবিধানটা বাংলাদেশের মানুষ দ্বারা লিখিত হওয়া উচিত। খুবই তাৎপর্যপূর্ণ কথা। তো আমরা যেটা দেখি যে সংসদে এক ধরনের সৌহার্দ্য ছিল, এক ধরনের জাতীয় ঐক্যের রাজনীতির ডাক আমরা যেটা দেখতে পাচ্ছি সংসদের অধিবেশনের শেষ দিনে, যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান, তারা দুজনই যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে এক ধরনের ঐক্যের বার্তা এবং তারা এগিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু এই যে সালাউদ্দিন সাহেবের সে কথাও আমার ভয় লাগে। আপনারা প্লিজ জনগণকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আশরাফুদ্দিন নিজানের কথাটা আমার খুবই পছন্দ হয়েছে, যে এই যে বৈরিতা, এই যে পরস্পরকে নির্মূল করে দেওয়া, এই রাজনীতি তো বাংলাদেশ বহু দেখেছে। আমি মনে করি এখন বাংলাদেশের একটা দ্বিতীয় পর্বে রাজনীতিটা নিয়ে যাওয়া উচিত। এটার জন্য প্রধানমন্ত্রী একটা বড় ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি। যারা অপরাধী তাদের তো বিচার হবেই, সে যে দলই করুক। কিন্তু শুধু কোনো একটা রাজনৈতিক দলের সদস্য হওয়ার কারণে, এমনকি আওয়ামী লীগের হওয়ার কারণেও কাউকে আসলে নির্যাতনের মুখোমুখি হওয়া উচিত নয় এবং বাংলাদেশ একটা সাম্য মানবিকতার পথে একটা নতুন যাত্রা শুরু করবে সে আশা রেখে এই পর্ব শেষ করলাম।